হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্রিপারেশন অন ডাব্লিউবিসি চ্যানেলের প্রথম ভিডিও নিয়ে। আমি তোমাদের বলেছিলাম যে আমি সোমবারে নাগাদ 4টার সময় একটি ভিডিও আপলোড করবো। তো আজকের যেটা ভিডিও হবে সেটি প্রাচীন প্রস্তর যুগের বিভাজন নিয়ে হবে। তো এটি বিস্তারিত দেখো, এবং ক্লাস 11-12 জন্য বলছি, যদি তারা দেখে থাকো তো ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো, তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। তো আজকে যে মেন টপিক হবে সেটি হচ্ছে প্রাচীন ইতিহাসের যুগ বিভাজন কী কী ছিল, বিস্তারে সব কিছু ডিটেলসে আজকে আমি তোমাদের বোঝাবো। তো প্লিজ ভিডিওটা কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকো। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানিও, বা টেলিগ্রামে যুক্ত হয়ে টেলিগ্রামে SMS করো, তাহলে আমি তোমাকে সব কিছু ডিটেলসে বোঝাবো। সো আমরা ছোটো থেকে পড়ে এসেছি, ইতিহাসের যুগ বিভাজন বলতে আমরা বুঝি প্রধানত 3 প্রকার। তো প্রাচীন যে ইতিহাসের যুগ আছে সেটি হচ্ছে 3 প্রকার। প্রথমটি হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি, যেটাকে প্রাচীন ইতিহাস বলা হয়। তারপরে মেডিয়েভাল হিস্ট্রি, তারপরে হচ্ছে মডার্ন হিস্ট্রি বা আধুনিক ইতিহাস যাকে বলা হয়। তো এই আজকের মেন টপিক হবে সেটি হচ্ছে তোর এনশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ইতিহাস নিয়ে আজকে যে মেন বিষয় সেটি হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ইতিহাস। বা নেক্সট ক্লাসে আমি তোমাদের বলবো যে মেডিয়েভাল হিস্ট্রি বা মধ্যবর্তী কালের যে ইতিহাস তার সম্পর্কে আমি বিস্তারে পরের দিনে ক্লাসে আমি বলবো সব বিস্তারে। তো আজকে প্রথমেরটা হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি, তারপরে মেডিয়েভাল হিস্ট্রি, প্রাচীন ইতিহাস। প্রথম যে 3টি যুগ বিভাজন ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য এই 3টি। আজকে আমি যেহেতু এনসিয়েন্ট পড়াবো, সো এনসিয়েন্টের বিস্তারে পড়া যাক। তারপরে নিচে একটু যাই। তো আজকে এখানে দেখতে পাচ্ছ এনসিয়েন্ট হিস্ট্রি। তাহলে তোমরা সবাই খাতা বের করো, খাতা পেন বের করে লিখতে থাকো। আমি যেগুলো নোট করাবো সেগুলো লেখো, সেগুলো কম্পিটিটিভ লেভেলে আসবে এবং তোমাদের পরীক্ষা আসবে। তো প্রথমে হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি, যেটাকে প্রাচীন ইতিহাস বলা হয়। তো সেটি মূলত 3 ভাগে বিভক্ত: প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক। তো আজকে আমি তোমাদের প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক বিস্তারে বোঝাবো। প্রাগৈতিহাসিক যুগে আবার অনেক কিছু ভাগ থাকে। তো আর এই যে ইংলিশ নামগুলো, প্রাগৈতিহাসিক প্রি হিস্টোরিক এজ, প্রাগৈতিহাসিক প্রোটো হিস্টোরিক এজ এবং ঐতিহাসিক হচ্ছে তো হিস্টোরিক এজ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই এগুলো মনোযোগ সহকারে লিখে থাকো এবং ইংলিশ ওয়ার্ডগুলো তার পাশে লিখে রাখো। তোমরা যদি খাতার মধ্যে এগুলো লিখে রাখো তাহলে তোমাদের সুবিধার্থে তো পরে তোমার যে পড়বে জানবে সব কিছু। আর এইগুলো ইংলিশ নামগুলো দয়া করে তোমরা খাতার মধ্যে লিখে রাখো। তো চলো আজকে শুরু করা যাক ভিতরে বিস্তারে। সো বন্ধুরা দেখো, এই 3টি যুগ বিস্তারে আমি এখনই আপনাদের বোঝাচ্ছি। তো এনশিয়েন্ট হিস্ট্রির প্রথম যে যুগ সেটি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ। তার সংজ্ঞা হচ্ছে মানব সভ্যতার সূচনা কাল থেকে লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলে। অর্থাৎ মানব সভ্যতার যখন সূচনা হয়েছিল, পৃথিবীতে যখন মানব সভ্যতার আবির্ভাব হয়েছিল, তখন থেকে যতক্ষণ পর্যন্ত লিখিত উপাদানে পাওয়া যায়নি বা লিখিত উপাদান সৃষ্টি হয়নি, সেই সময়কালকেই প্রাগৈতিহাসিক যুগ বলে বা প্রি হিস্টোরিক এজ বলে। সো প্রাগৈতিহাসিক কিছু এক্সট্রা নোট, যেমন অর্থাৎ যে যুগে লিখিত উপাদান পাওয়া যায়নি বা লিখিত উপাদানের কোনো অস্তিত্ব ছিল না সেই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এখানেই লেখা আছে যে যুগে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি বা লিখিত উপাদানের কোনো অস্তিত্ব ছিল না সেই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সো এটা একটু চোখ গুলিয়ে নিও, কারণ এটা পরীক্ষাও আসতে পারে। কোন যুগে লিখিত উপাদান পাওয়া যায়নি সেটি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে হবে। সো এই প্রাগৈতিহাসিক যুগ আবার কয়টি ভাবে বিভক্ত? প্রাগৈতিহাসিক যুগ আবার 3টি ভাবে বিভক্ত। এই প্রাগৈতিহাসিক যুগ আবার 3 ভাবে বিভক্ত। প্রথম হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, দ্বিতীয় মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে পেলিওলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ মেসোলিথিক এজ এবং নবপ্রস্তর যুগ নিওলিথিক এজ। সো এই যুগ আবার 3টে ভাবে বিভক্ত। তাহলে প্রাগৈতিহাসিক কয় ভাবে বিভক্ত? প্রাগৈতিহাসিক 3 ভাবে বিভক্ত, যথা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং নবপ্রস্তর যুগ। তো এরপরে প্রাচীন প্রস্তর যুগ কাকে বলে? মানব সভ্যতার সূচনা লগ্ন হলো পুরাস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ। অর্থাৎ মানব সভ্যতার সূচনা যখন হয়েছিল সেই সময়কালকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। আমি তোমাদের বিস্তারে এখানে বোঝাচ্ছি যাতে তোমরা নোটটা পড়তে সুবিধা হয়। একবার আমি সংজ্ঞাটা দিচ্ছি না যাতে তোমরা বুঝো, ওই জন্য আমি তোমাকে এইরকম সুবিধার্থে এত সহজ ওয়ার্ড দিছি। তো তাই এটা মুখস্থ করে নিও, খাতায় নোট করে নিও। তাহলে কি মানব সভ্যতার সূচনা লগ্ন যখন পৃথিবী সূচনা হয়েছিল সেই যুগকেই কী বলে? পুরাস্তর যুগ। মানব সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে সেই সভ্যতাকেই বলা হয় প্রাচীন প্রস্তর যুগ। আর এই চ্যানেলে প্রতি সপ্তাহে সোম এবং শুক্রবার করে আমি রেগুলার এই টপিক ওয়াইজ ভিডিও দেবো। তো প্রাচীন প্রস্তর যুগের কিছু বৈশিষ্ট্য: এই যুগে অস্ত্র ছিল পাথর এবং ভোঁতা। এই যুগের মানুষ ফলমূল খেত। এই যুগের মানুষ পশু শিকার করত। এই যুগের মানুষ পশুপালন করতো না। এই যুগের মানুষ আগুন আবিষ্কার করতে পারেনি। এই যুগের মানুষ চাষাবাস করতে শেখেনি এবং এই যুগের মানুষ পরিবার গঠন করতে পারেনি। এই যুগের সূত্রপাত ঘটেছিল আনুমানিক 20 লক্ষ বছর আগে প্লেস্টেশন যুগে। আবার অনেকের মতে খ্রিস্টপূর্ব 8000 অব্দ পর্যন্ত পুরাস্তর যুগ বিদ্যমান ছিল। অর্থাৎ যেই যুগে মানুষ আগুনের উল্লেখ আছে, কারণ তখন
আগুন ছিল ঠিকই দাবানলের কারণে, তখন মানুষ আগুনের ব্যবহার জানতো না, তাই এখানে বলা হয়েছে যে আগুনের আবিষ্কার করতে পারেনি। আগুন ছিল কিন্তু আগুনের আবিষ্কার তারা করতে পারেনি, আগুনের ব্যবহার তারা জানতো না, তাই সেই যুগে আগুনের আবিষ্কার করা হয়নি। সে যুগে মানুষ চাষবাস করতো না। এই যে প্রাচীন প্রস্তর যুগ, সেটি মূলত 3টি ভাগে বিভক্ত, যে নিম্ন পুরস্তর যুগ, মধ্য পুরস্তর যুগ এবং উচ্চ পুরস্তর যুগ, যেটা কোনো কাজে লাগবে না তোমাদের, তাই এটা নিয়ে আমি বিস্তারিত জানাচ্ছি না। তারপরে দেখো মধ্যপ্রস্তর যুগ। অনেকে বলবে এই মধ্যপ্রস্তর যুগ কোথা থেকে আসলো। এই মধ্যপ্রস্তর যুগ হচ্ছে প্রাগৈতিহাসিক যুগেরই ভাগ। চলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখছো এই যে প্রাগৈতিহাসিক যুগের মধ্যে তারপরে প্রাচীন প্রস্তর যুগের পরেই হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। অনেকে গুলিয়ে যায়, তো গুলাবে না। তো মধ্যপ্রস্তর যুগের সংজ্ঞা: মানব সভ্যতার বিবর্তনের প্রত্নতাত্ত্বিক বিভাগের নিরিখে দ্বিতীয় যুগ হলো মধ্যপ্রস্তর যুগ। অর্থাৎ মানব সভ্যতার বিবর্তন, অর্থাৎ মানব সভ্যতার যে আপগ্রেড হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই বিভাগের দ্বিতীয় যুগ হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। এটি খুব গুরুত্বপূর্ণ। এরপরে উল্লেখযোগ্য হচ্ছে মধ্যপ্রস্তর যুগের কিছু বৈশিষ্ট্য। তাহলে কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে হবে, এই যুগে হাতিয়ারগুলো ছিল ধারালো এবং সুচালো। এই যুগে আবির্ভাব হয় হোমো সেপিয়েন্স নামের আধুনিক মানুষের, কারণ তারা সেই সময়কার পরিবেশের সঙ্গে টিকতে পারছিল, প্রকৃতির সঙ্গে লড়াই করে শেষ অবধি টিকতে পারছিল, তার জন্য তারা আধুনিক মানুষ হিসেবে রূপান্তরিত হয়। তাহলে তারপরে হচ্ছে এই মধ্যযুগে ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিকভাবে জানা নেই। আনুমানিক ইউরোপে 15,000 থেকে 5,000, টাইপিং মিস্টেক এখানে 5,000 হবে, খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সূচনাকাল। বিভিন্ন জায়গায় বিভিন্ন মতবাদ। এশিয়ার ক্ষেত্রে হলে 2,000 থেকে 8,000 মধ্যে হবে, বিস্তার লাভ করেছিল। তারপর এই যুগে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই যুগে মানুষ পশু শিকার করত, ফলমূল সংগ্রহ করত। এই যুগে মানুষের প্রধান জীবিকা এগুলোই ছিল। এছাড়াও নদী ও সমুদ্রের মধ্যে মাছ এবং শামুক সংগ্রহ করত। পাথরের হাতিয়ারগুলো আকারে ক্ষুদ্র হওয়া এই যুগকে মধ্যপ্রস্তর যুগ বলা হয়, ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়। তাহলে কোন সময়কাকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়? মধ্যপ্রস্তর যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় আংশিকভাবে। তারপর এই যুগে আবির্ভাব ঘটেছিল অনেক কিছু আবির্ভাব এই যুগে হয়েছিল। তাহলে এই যুগে কি হয়েছিল? এই যুগে হাতিয়ারগুলো ক্ষুদ্র হয়, ক্ষুদ্র প্রস্তর যুগ। বর্ষি আবির্ভাব হয়েছিল। তারপরে কুকুরের গাড়ি, অনেক কিছু তারা করতো। উল্লেখযোগ্য হচ্ছে নব্যপ্রস্তর যুগ। এটি আমি বিস্তারে বলতে গেলে মানব সভ্যতা আদি পর্বে যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত তাকে প্রস্তর যুগ বলা হতো। এবং পাথরের যুগের ধারাবাহিক উন্নতির অনুসারে প্রস্তর যুগকে 3টি ভাবে ভাগ করা যায়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। তো দ্যাট ইজ নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ। তো সংজ্ঞা: কৃষিকাজের প্রচলন থেকে নগর সভ্যতার সূচনাকাল পর্বকেই প্রত্নতত্ত্ববিদগণ নব্যপ্রস্তর হিসাবে চিহ্নিত করেছেন। এখানে নব্য স্পেলিংটা ভুল আছে। তারপরে নব্যপ্রস্তর যুগে কিছু বৈশিষ্ট্য: নব্যপ্রস্তর যুগে নির্মিত অস্ত্রগুলি ছিল মসৃণ প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে। হাতিয়ারগুলি হবে, এখানে হাতিয়ারগুলি আছে, গোলাকৃতি ও সুষম আকৃতি লাভ করেছিল। সেগুলি পূর্বের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ, কারণ প্রাচীনের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ হয়েছিল নব্যপ্রস্তর যুগে। তারপরে ধার সম্পন্ন সূচনা হয়েছিল। এছাড়াও এই যুগের শেষের দিকে কাস্তে, চামাচ ছোলার জন্য পাথরের ছুরি, তীর, ধনুক, বর্ষির সাদৃশ্য ফেলার ব্যবহার শুরু হয়েছিল। তাহলে প্রাচীন প্রস্তর যুগে মানুষ কৃষিকাজ জানতো না, তাই তারা খাদ্য সংগ্রহকারী ছিল। তাহলে প্রাচীন প্রস্তর যুগে মানুষ প্রাচীন প্রস্তর যুগে কৃষিকাজ করতো না, তাই তারা খাদ্য সঞ্চয় করতে বা সংগ্রহকারী ছিল। তারপর নব্যপ্রস্তর যুগে মানুষ এসে তারা তাদের কৃষিকাজকে আয়ত্ত করে ফেলে। এই জন্য ঐতিহাসিকগণ এই নব্যপ্রস্তর যুগকে খাদ্য উৎপাদনকারী যুগ বলে অভিহিত করেছেন। খাদ্য উৎপাদনকারী যুগ বা এজ অফ ফুড গেদারিং ম্যান, খাদ্য উৎপাদনকারী যুগ হিসেবে চিহ্নিত করেছেন বিভিন্ন ঐতিহাসিকগণ। তাহলে এই নব্যপ্রস্তর যুগে খাদ্য উৎপাদন হয়েছিল। তারপরে এই উল্লেখযোগ্য চাল হচ্ছে গম, চাল হবে এখানে, ডাল, তুলো প্রভৃতি। এরপরে প্রাগৈতিহাসিক ডিভিশন শেষ। এর প্রাগৈতিহাসিকের পরে প্রাগৈতিহাসিক। তো অনেকে বলবে এটা কোথা থেকে আসছো। সো এই যে প্রাগৈতিহাসিক, এখন থেকে আমি প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এটি হচ্ছে প্রাগৈতিহাসিকের মধ্যে পড়ে। এরপরে আমি পড়াবো তোমাদের প্রায় ঐতিহাসিক, প্রোটো হিস্টোরিক এজ যাকে বলে, প্রায় ঐতিহাসিক। এর সংজ্ঞাটা: যে যুগে লিপির ব্যবহার ছিল কিন্তু সেটি পাঠ্যোদ্ধার করতে পারেনি সেই সময়কার যুগকে প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয়। অর্থাৎ যে যুগে লিপির ব্যবহার ছিল কিন্তু সেটি কোনো রকম পাঠ্যোদ্ধার করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত, সেই যুগকে প্রায় ঐতিহাসিক যুগ বলে বা প্রোটো হিস্টোরিক এজ বলে। আচ্ছা, এই যুগের উল্লেখযোগ্য সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে প্রায় ঐতিহাসিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা।
তারপর এই সময়কার সিন্ধু লিপি এখনো পাঠ্যতা করা হয়নি। তাহলে সিন্ধু লিপি কোন সময়কার? সিন্ধু লিপি হচ্ছে প্রায় ঐতিহাসিকের। সো এই লিপিটা এখনো পর্যন্ত পাঠ্যতা করা সম্ভব হয়নি। এরপরে ঐতিহাসিক এজ। এই ঐতিহাসিক এজ বলতে আমরা বুঝি যে যুগে লিখিত উপাদান ছিল এবং লিপির ব্যবহার ছিল এবং তা পাঠ্যদার করা সম্ভব হয়েছে, সেই সময়কার যুগকে ঐতিহাসিক যুগ বলে বর্ণনা করা হয়। তো আজকের ভিডিওটা এখন পর্যন্ত ছিল। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো এবং নেক্সট ভিডিও শুক্রবার আসবে। শুক্রবার আমি তোমাদের পড়াবো মুক্তি, কেন যে আপনাদের বেরোয় আমি নিজে বুঝতে পারছি না। সো এরপরের দিন আমি পড়াবো তোমাদের হচ্ছে তো প্রাগৈতিহাসিক এবং প্রাগৈতিহাসিকের অন্তর্বর্তী কিছু বৈশিষ্ট্য কী কী ছিল শুক্রবারের ক্লাসে। তো আজকে টাটা, বাই বাই।